Hello, my dear students. Welcome you all once again to my class. And this session is going to be for class 10. And in this particular session, I am going to present some text analysis. And that text, which is there in lesson 2, entitled Fable. Of course, this is a poem and it is written by Ralph Waldo Emerson. আমরা আজকে এই যে লেসনটা পড়ব যার টাইটেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ আমরা দেখতে পাচ্ছি টাইটেলের মধ্যে যে শব্দটা রয়েছে দ্যাট ইজ ইউর ফেবল। ফেবল কিন্তু বেসিক্যালি বোঝায় একটা গল্প। তো গল্প রয়েছে কবিতার মধ্যে, সাম কাইন্ড অফ টেল ইজ দেয়ার ইন স্টোরি। সো হাউ ইজ ইট অ্যান্ড হোয়াই ইজ ইট? দিস আর দ্য সিম্পল কোয়েশ্চেন্স। হাউএভার we would get the answer in course of our discussion, but before going to the text discussion, let's concentrate on that particular two-line synopsis about the poet that is there in that particular section, subtitled as the author and the text. তো আমরা the author and the text এই যে একটা টাইটেল বলি বা সাব টাইটেল বলি, তার আন্ডারে যে অংশটা রয়েছে তার মধ্যে প্রথম অংশটা আমরা একটু দেখে নেব। মাত্র দুটো সেন্টেন্স রয়েছে। অ্যান্ড হোয়াট ইজ দেয়ার? Ralph Waldo Emerson, born in 1803 and died in 1882, was an American essayist and lecturer and poet. His famous poems include Conquer Him and Brahma. তো যে কথাটা এখানে বলার রয়েছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি from the years mentioned, years of his birth and his death, we come to know that he belonged to the 19th century. He was born in the early part, in the first decade of the 19th century, and was, of course, not there. Means he died in the last phase of or second half or concluding half of the 19th century. তো মোটামুটি তিনি বেঁচে ছিলেন 82 থেকে। যদি আমরা 3কে এখান থেকে বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে 79 ইয়ার্স somehow. তো he was of American origin. American. Quite naturally, you know, or all of us know, that English nowadays is a world language and it has so many variants all over the world. American English, Australian English, Caribbean English, African English. Of course, there is Indian English as well. তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কি ইনি আমেরিকান অরিজিন থেকে এসছেন, এবং কোয়াইট ন্যাচারালি আমেরিকার যে ভাষাটা, বিশেষ করে আমি এটা বলে রাখি, কিন্তু এই আমেরিকা মানে কিন্তু নর্দার্ন আমেরিকা বলা হচ্ছে। সাধারণ আমেরিকা যে অর্থাৎ সাউথ আমেরিকা যেগুলো দেশ রয়েছে, ব্রাজিল, পেরু, ওকে, বা আমাদের আর্জেন্টিনা, বলিভিয়া, এই সমস্ত দেশগুলোর ভাষাটা কিন্তু প্রধান ভাষা ইংরেজি নয়, পর্তুগিজ এবং স্প্যানিশের প্রচণ্ড প্রাধান্য সেখানে রয়েছে। তো যাই হোক, আমেরিকান যে ইংলিশ অর্থাৎ কানাডা, আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র, এই সমস্ত দেশের যে মূল ভাষা সেটা আমেরিকান ইংলিশ। আমেরিকান ইংলিশের সঙ্গে নেটিভ ইংলিশের কতগুলো ক্ষেত্রে ফারাক রয়েছে, সেই ফারাকটা এখানে সূক্ষ্মভাবে আমি আলোচনা করছি না। তো সেই আলোচনার জায়গাও এটা নয়। somehow or the other, Ralph Waldo Emerson was an American essayist. So essayist means one who writes essays. What is an essay? essay শব্দটা আমরা শুনেছি হয়তো, কিন্তু ঠিকঠাক বুঝেছি বলে মনে হয় না। কারণ প্রবন্ধ ব্যাপারটা আমাদের স্কুল লেভেলের যে আইডিয়া, বা আমরা যখন নিজেরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ক্ষেত্রে একটু কনফিউজিং ছিল। আমরা ভাবতাম যে যে সমস্ত প্যারাগ্রাফসগুলো লিখতে দেওয়া হতো সেগুলোই মনে হয় প্রবন্ধ। একটা টার্ম দেওয়া থাকতো, প্রবন্ধ রচনা করো, এরকম একটা ব্যাপার আসতো। অ্যাকচুয়ালি স্কুল লেভেলে মূলত আপ টু 10 যে ধরনের ওই সোকল প্রবন্ধ রচনা করো ব্যাপারটা আছে সেটা বেসিক্যালি প্যারাগ্রাফ, ওটা কিন্তু এসে নয়। তো প্যারাগ্রাফ একটা সিঙ্গল আমরা দেখতে পাই প্রোজ প্যাসেজ, এবং তাতে ছাত্রছাত্রীরা যেগুলো লেখে বা আমরা টিচাররাও তাদেরকে দিয়ে যেগুলো লিখিয়ে নিই সেগুলো মোটামুটি একটা স্টিরিওটাইপ ব্যাপার, অর্থাৎ বাঁধা ধরা গতে সেই ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, ওখানে দেখালো ঋতুরঙ্গ, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সামথিং লাইক দ্য, মানে দিস টপিক্স আর দিস লাইক টপিক্স ওকে আর ফ্রিকুয়েন্ট। এবং এই যে টপিকগুলোর ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি স্টুডেন্টসদের দেখা যায় তারা কোথাও না কোথাও মেটেরিয়াল কালেক্ট করে, রেডিমেড মেটেরিয়াল হতে পারে কোনো সহায়িকা বই থেকে, হতে পারে কোনো টিচারের দেওয়া নোটসের কাছ থেকে। বেশিরভাগ স্টুডেন্টস, I don't mean all the students, there are certain students, although their percentage is very minimal,
yet there are who write their originals. ওকে, তারা তাদের ক্রিয়েটিভ জায়গা থেকে, অরিজিনালিটি থেকে যা কিছুই লিখুক, সে একটা প্যারাগ্রাফই লিখুক বা একটু হায়ার ক্লাসে গেলে কানেক্টেড প্যারাগ্রাফস, 2 or 3 কানেক্টেড প্যারাগ্রাফস, তাই লিখুক, যাই লিখুক না কেন তার মধ্যে একটা অরিজিনাল ছাপ রাখার তারা চেষ্টা করে। কিন্তু সব কিছু সত্যিও বলতে হয়, এখানে প্রবন্ধের যে একটা বড় ব্যাপ্তি, সেখানে কিন্তু ওই জিনিসটা থাকে না। প্রবন্ধ ব্যাপারটা হচ্ছে এই, যেখানে আমরা দেখি a person or a writer writes a piece of non-fictional prose on a particular topic, and there he presents his radical or original thinking as to the topic. অর্থাৎ কী দাঁড়াচ্ছে না, একটা বিষয়ে কোনো একজন রাইটার তার অরিজিনাল থিঙ্কিং, অর্থাৎ মৌলিক ভাবনা, যেটা কারোর কাছ থেকে ধার করা নয়, কপি পেস্ট নয়, এই রকম বিষয়গুলোকে তুলে ধরছেন কিভাবে না নিজস্ব ভঙ্গিতে, এবং সেটা হচ্ছে মূলত নন ফিকশন, মানে ফিকশনাল এলিমেন্টস ওখানে থাকছে না, কল্পকাহিনীর ব্যাপার নয়, এটা হচ্ছে মননশীল চিন্তা ভাবনা, গভীর ভাবনা, ডিপ রিফ্লেকশন থেকে যে ব্যাপারটা, যে উপলব্ধি বা যে রিয়েলাইজেশনসগুলো ওখানে বা পারসেপশনসগুলো উঠে আসছে তার কাছে, সেটাই আমরা এসে রূপে রিটেন হয়ে আমাদের কাছে আসতে দেখি। তো যারা এসে লেখেন তাদের কিন্তু খুব ইন্টেলেক্টটা পরিষ্কার থাকতে হয়, বিশেষ করে চিন্তন ক্ষমতাটা, গভীরে অ্যানালিটিক্যাল ওয়েতে ভাবনা চিন্তা করার ক্ষমতা থাকতে হয়। তাহলে এসে আমি একটা উদাহরণ দিলে ভালো করে বোঝা যাবে। সাপোজ আমি ঋতুরঙ্গ নিয়ে স্কুল লেভেলের ছাত্রছাত্রী যেগুলো লিখছে, তাদের বেশিরভাগ লেখায় আমি যেরকম বললাম একটা স্টিরিও র্যাপিং ব্যাপার। এবারে দেখা গেল কোনো একজন ছাত্রছাত্রী হোক বা কোনো ম্যাচিওর মানুষ হোক, তিনি লিখলেন বা সে লিখলো যে বঙ্গের ঋতুরঙ্গ সেকাল একাল। এইটা আলোচনা করতে গিয়ে তার মনে হয়েছে, তার অভিজ্ঞতা বা বিভিন্ন সোর্স থেকে তিনি জেনেছেন যে আগের ঋতুচক্রের প্যাটার্নটা অন্যরকম কেমন একটা ছিল, এখন কেমন আস্তে আস্তে করে বদলে যাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তো এই ব্যাপারটা বলতে গিয়ে তখন তিনি তার মৌলিক ভাবনা চিন্তাগুলো তুলে ধরছেন। এটা কিন্তু এসে, এবং এক্ষেত্রে আমরা ইউজুয়ালি কতগুলো প্যারাগ্রাফস থাকবে, কত লম্বা হবে, তার কোনো ফিক্সড কোনো রুল বা ক্রাইটেরিয়া নেই। ইউজুয়ালি 10টা 12টা 15টা 25টা 30টা প্যারাগ্রাফসের কোনো সংখ্যা এখানে লিমিটেড থাকতে পারে না, যেখানে গিয়ে যিনি রাইটার বা এসেস তার মনে হবে যে হ্যাঁ এটা লেখা শেষ হলো, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, সেখানেই শেষ। তো এটা হচ্ছে এসে সম্পর্কে মোটামুটি একটা ধারণা আশা করি তোমাদের তৈরি হয়েছে। তো আমেরিকান এসেইস্ট লেকচারার মানে বক্তা, একদম যদি আমরা বেস লেভেলে একটা অর্থ ধরার চেষ্টা করি, বক্তা, ওয়ান হু ডেলিভার্স লেকচার্স, এই তো মধ্য বিষয়। তো যারা বাগ্মী মানুষ হন, গুড অরেটার্স হন, তাদেরকে বহু জায়গা থেকে ইনভাইট করে নিয়ে যায় স্পিচ ডেলিভার করার জন্য, কোনো বিষয়ে তার ভাবনা চিন্তাকে তুলে ধরার জন্য। তো সেক্ষেত্রে আমরা জানি অনেক বিখ্যাত বক্তা আমাদের দেশেই, যেমন বিবেকানন্দ খুব ভালো বক্তা ছিলেন। ওখানে যদি আমরা অস্কার ওয়াইল্ডের কথা ভাবি, অর্থাৎ ইংল্যান্ডে, উনি খুব ভালো বক্তা ছিলেন। তো এই সমস্ত যারা বাগ্মী মানুষ হন, যারা খুব অরেটরিতে স্কিল্ড হন, তাদের বিভিন্ন জায়গা থেকে ডাক পড়ে। ব্যাপারটা বুঝতে পারছি কি? তো লেকচারার, এছাড়া লেকচারের আরেকটা ডাইমেনশান হয়, যারা কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে আমরা দেখি ছাত্রছাত্রীদের সামনে অধ্যাপনা করেন, তাদেরকে আমরা লেকচারার বলি, কারণ তারা কোনো একটা বিষয়ে খুব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ডিসকাস করেন, এক ধরনের স্পিচ ডেলিভার করেন। স্কুল লেভেল টিচিংয়ের সঙ্গে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের টিচিংয়ের একটা প্রকৃতিগত ফারাক রয়েছে। যাই হোক, আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট, অবশ্যই কবি, কারণ তার কবিতাটা আমরা পড়ছি। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে কী কী পড়ছে? কঙ্কর হিম। এই শব্দটা আমি একটু বলবো, যে হিম ইজ এ পার্টিকুলার টাইপ অফ পোয়েটিক কম্পোজিশন where we come across the phrase of God. ঈশ্বরের স্তুতিতে লিখিত যে কবিতা, তাকে আমরা হিম বলি, ঈশ্বর স্তুতি। কঙ্কর হিম এবং ব্রহ্মা, এই কবিতাগুলোর বিষয়বস্তু তো এখানে আর সবগুলো বলা যাবে না। যাই হোক না কেন, আমরা মোটামুটি রালফ ওয়ালডো এমারসনের প্রসঙ্গে এসে ব্যাপারটা কি বুঝলাম, এসেইস্ট কাকে বলে সেটা জানলাম, লেকচারার তো অবশ্যই বললাম, এবং পোয়েট যিনি কবিতা লিখছেন, এবং তার দুটো ফেমাস ওয়ার্কসের আমরা নাম জেনে নিলাম। এরপরে যে পার্টটা রয়েছে, সেই পার্টটা কিন্তু আমি ইউজুয়ালি যেতে চাই না ইন মোস্ট অফ দ্য কেসেস, ইন মোস্ট অফ দ্য টেক্সট অ্যানালিসিস ক্লাসেস। কেন? এখানে মোটামুটি তো একটা সিনপসিস দেওয়াও থাকে, ফলে সিনপসিসটা যদি আগে থেকে ছাত্রছাত্রীরা মোটামুটি ঠিকঠাক বুঝে নেয়, তাহলে কবিতার ব্যাপারে ইন্টারেস্টটা অনেক সময় হারিয়ে যায়। আর যদি খুব কোনো প্রাসঙ্গিক দরকার
লাগবে বা দরকারি আমাদের জিনিসটা লাগবে বুঝতে গেলে ওটা একটু পড়ে নেওয়া দরকার, এরকম কোনো তথ্য থাকে বা কোনো রেফারেন্স থাকে, তখন আমি ওটা বলে দিই। সামহাউ দ্য আদার আমি এটাকে এখানে আজকাল দেখছি না বা যাচ্ছি না, এরপর কনসেন্ট্রেট করছি না। যদি দরকার পড়ে শেষে আসবো, আশা করি দরকার পড়বে না। However, now let us move to the title itself, যেটা আমরা একটু আগে ছেড়ে এসেছিলাম, ফেবল। ফেবল মানে আমরা কী বুঝি? অ্যাজ উই অল নো অর ডোন্ট নো, জানি বা নাই জানি, লেট মি টেল ইউ দ্যাট ফেবল ইজ ইউজুয়ালি এ শর্ট টেল, একটা ছোট্ট গপ্প, বা গপ্প নয়, গল্প বলাই ভালো। ছোট গল্প নয় কিন্তু, ইটস নট শর্ট স্টোরি, ইট ইজ টেল, ছোট গল্পের থেকেও ছোট। হ্যাভিং মোস্টলি নন হিউম্যান ক্যারেক্টার্স। নন হিউম্যান ক্যারেক্টার্স মানে হচ্ছে সেখানে অ্যানিম্যাল ক্যারেক্টার্স, বার্ড ক্যারেক্টার্স, অ্যালং উইথ দেম আর কী কী থাকতে পারে? থাকতে পারে যেগুলো জড় এলিমেন্ট যাদেরকে আমরা বলি, বা জড় এন্টিটি, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, পথ, মরুভূমি, দিস টাইপ অফ ইনঅ্যানিমেট এন্টিটিস, তাদেরকে আমরা দেখব। অর্থাৎ নন হিউম্যান যারা ক্যারেক্টার্স, both animal characters and inanimate objects, they are made behave like human beings, they are talking like human beings, they are invested with the capacity of feeling, perceiving, etc. etc. তো এই যে চরিত্রগুলোর মধ্যে দিয়ে একটা কাহিনী এগিয়ে যাচ্ছে, সেই কাহিনীর শেষে গিয়ে আমরা কিন্তু একটা স্ট্রং ওপেন মরাল লেসন পাবো। এবং সেই যে মরাল লেসনটা বলছি, সেই ডিডাকটিভ যে লেসন বা উপদেশধর্মী লেসনটা মরাল নেচারের। তো মরালিটি কাকে বলে? নৈতিকতা। নৈতিকতা মানে হচ্ছে এক ধরনের কনসিয়াসনেস বা নলেজ বা অ্যাওয়ারনেস বা ধারণা, কনসেপ্ট রিগার্ডিং হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, কী করা উচিত, কী করা উচিত না। মানুষ হিসাবে এই পৃথিবীতে আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়, এই সংক্রান্ত ধারণা বা সচেতনতাকে আমরা বলি মরালিটি। মুদ্রা বিষয় হচ্ছে এটাই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো একটা লেসনিং থাকবে, যেটা আমাদের এক ধরনের মরাল গাইডেন্সের কাজ করবে। কোনো একটা বিশেষ জায়গা থেকে দেখা যাবে কি আমাদের মানুষ হিসাবে কী করা উচিত, কী করা উচিত নয়, কেমনভাবে ভাবা উচিত, কেমনভাবে চিন্তনের ধারা হওয়া উচিত, এরকম একটা গাইডলাইন বা এক ধরনের লেসনিং থাকবে। এই হচ্ছে মরালিটি বা মরাল লেসন যেটাকে বলছি। তো প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখি কি যে মরাল লেসন বা মরালিটির একটা ইউনিভার্সাল লেভেল থাকে, মানে জেনারেল লেভেল। ইউনিভার্সাল বলতে আমি বলতে চাইছি জেনারেল লেভেল। একজন মানুষ ব্যক্তিগত স্তরে সে কী বিশ্বাস করে সেটা পরের প্রশ্ন। জেনারেলি কতগুলো ফলোয়েবল প্রিন্সিপালস বা যে গাইডলাইন, সেগুলো আমরা যেগুলো প্রচার করি, যেগুলো শুনতে অভ্যস্ত, যেগুলো যেমন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো এটা একটা জেনারেল মরাল লেসন যে সৎ মানুষের সঙ্গে থাকলে, ভালো মানুষের সঙ্গে থাকলে স্বর্গীয় আনন্দ পাওয়া যাবে। স্বর্গবাস মানে কিন্তু মারা যাবে তাড়াতাড়ি তা কিন্তু নয়, ওকে, স্বর্গীয় আনন্দ লাভ করা যাবে। আর অসৎ সঙ্গে থাকলে, খারাপ মানুষের সঙ্গে থাকলে সর্বনাশ হবে। তো এটা আমাদের একটা জেনারেল লাইন অফ আর্গুমেন্টেশন অর লেসন দ্যাট ইজ মরাল ইন নেচার। এইবারে এটা জানা সত্ত্বেও কোনো মানুষ সে হয়তো ফিল করে যে আমার বাবু পৃথিবীতে ভালো খারাপ সব ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কারণ সব ধরনের মানুষকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তো এটা তার পার্সোনাল মরালিটি বা যেটাকে আমরা এথিক্স বলতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ভাববো না যে জেনারেল মরালিটিটা ভুল। জেনারেল মরালিটি একটা এর অ্যাভারেজ বা মোরলেস ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স থাকে, এটা হচ্ছে বিষয়। তো এই যে মরাল ব্যাপারটা আমি বলছি, এই গল্পের শেষে একটা মরাল লেসন থাকে। তাহলে এই মরাল লেসনটা কেন গল্পের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, বা তাও যদি দেওয়া হলো মনুষ্য চরিত্রদের দিয়ে যদি আমরা হাইলাইট করতাম, কী অসুবিধা হতো? আসলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরা অনেক বেশি ইমপ্রেসড হয় যখন নন হিউম্যান কোনো এজেন্টসের মধ্য দিয়ে কোনো কিছু উপস্থাপিত হয়। সেটা জড়ো হতে পারে, সেটা আমরা নন হিউম্যান আদার্স যারা রয়েছে, অ্যানিম্যালস, বার্ডস, এদের মধ্য দিয়ে তুলে ধরা হোক। আসলে এই যে চরিত্রগুলো আমরা ফেবলসে দেখি, সেগুলো আসলে মানুষেরই এক ধরনের প্রতিরূপ। মানুষের জগৎকেই তুলে ধরে ফেবলের কাহিনীগুলো। এটাই হচ্ছে মানে মুদ্রা কথা, জিস্ট। তো যাই হোক, আমরা ফেবল তাহলে বুঝলাম বেসিক্যালি একটা শর্ট টেল, যেখানে একটা কাহিনী তো থাকবে, আর কাহিনী থাকলে কিছু ঘটনাও থাকবে। যতটাই শর্ট স্প্যান হোক না কেন, তার একটা
ঘটনা তো কিছু থাকবে, ঘটনা প্রবাহ, এবং সেক্ষেত্রে যে ক্যারেক্টার্সগুলোকে আমরা দেখছি নন হিউম্যান ক্যারেক্টার্স, এবং তারা হিউম্যান বিংসদের মতো বিহেভ করছে, এবং তাদের সেই বিহেভিয়ারাল প্যাটার্ন বা তাদের ইনভলভ করে যে অ্যাকশানটা রয়েছে গল্পের মধ্যে, সেই গল্পের মধ্য দিয়ে আমরা শেষে গিয়ে একটা মরাল লেসন পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেবল সম্পর্কে মোটামুটি ঠিকঠাক একটা ধারণা। তো এইখানে তাহলে কি গল্প পাবো? কবিতার মধ্যে কি গল্প থাকে? গল্প তো প্রোজ মিডিয়ামে লেখা হয়, টেলই বলি বা আমরা অ্যানেকডোট বলি, শর্ট স্টোরি বলি, নভেল বলি, নভেলা বলি, নভেল হোয়াট এভার ইট মে বি, তাহলে তো ওটা প্রোজ ভার্সান। সবসময় কথাটা কিন্তু ঠিক না। কবিতার মধ্যেও দারুণ গল্প থাকতে পারে। সেটা আমরা যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাহিনীর বেশ কিছু কবিতার মধ্যে আমরা দেখেছি, বিসর্জন আমরা দেখেছি, আমরা দেবতার কাছে দেখেছি, দারুণ একটা কাহিনী, হার্ট টাচিং। দারুণ বলতে আমি সবসময় প্লেজেন্ট বা হ্যাপি এন্ডিং তা কিন্তু বলছি না, হার্ট টাচিং একটা কাহিনী রয়েছে। তেমনিভাবে কাহিনী নির্ভর কবিতা হয়, কিন্তু তার একটা ধারা আছে যাকে আমরা ব্যালাড বলি। ব্যালাড কাহিনী নির্ভর কবিতা। তো ব্যালাডগুলোর মধ্যে হয় কি, একটা খুব ক্যাচি স্টোরি লাইন থাকে, যে স্টোরি লাইনটায় মানে এমনভাবে তাকে প্রেজেন্ট করা হয় রিডার্স বা যারা অডিয়েন্স তাদের ইন্টারেস্টটাকে একদম ফুললি গ্র্যাব করে রাখবে, এবং সেক্ষেত্রে রিডার্স বা যারা অডিয়েন্স তাদের কোনোভাবে যদি কোনো অ্যাটেনশান স্লিপ না করে গল্পের যে অ্যাট্রাকশান থেকে, সেই জন্য করা হয় কি, তাদের ক্ষেত্রে আমরা দেখি ভাষাটাকে, অর্থাৎ ব্যালান্সদের ক্ষেত্রে ভাষাটাকে খুব সহজ সরল করা হয়, যাতে ভাষা বোঝার জন্য এক্সট্রা আমার অ্যাটেনশান কোথাও যেন স্পয়েলড বা কোনো ইনভলভ না হয়ে যায়। অ্যাকচুয়ালি একটা খুব দারুণ ব্যালাডের উদাহরণ দেওয়া যেতে পারে। অনেকেই গানটা শুনে থাকতে পারেন বা শুনেছো তোমরা হয়তো, পুরোনো দিন একটা গান কবিতা বলে একটা সিনেমা হয়েছিল বাংলাতে, কমল হাসান খুব সম্ভবত তাদের ছিলেন, হ্যাঁ সম্ভবত সিনেমা উনি ছিলেন ওই সিনেমাটাতে। তো সেখানে কিশোর কুমারের কণ্ঠে গান আছে, গানটা বহুবার বহু জায়গায় বেজেছে এবং বাজে। শোনো শোনো গো সবে শোনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বর্ণন। একসে দেশে না, শোনো শোনো গো সবে শোনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বর্ণন। এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন ধেনু চড়াতো বনে। এইবারে এই রাখাল ছেলে যে জঙ্গলে বড় হয়েছে, তার হঠাৎ মনে কী কারণে একটা ইচ্ছে জাগবে যে সে মানুষের সমাজে শহরে যাবে। শহরে গিয়ে তার কেমন অভিজ্ঞতা হবে এবং কেনই বা সে আবার জঙ্গলে ফিরে আসার ডিসিশান নেবে বা ফিরে আসবে, এই নিয়েই পুরো গানটা। এবং অসাধারণ একটা ব্যালাড। অ্যাকচুয়ালি গান মানে তো বেসিক্যালি কবিতা, তাই নয় কি? কবিতায় সুর যোগ করে তখন গানে রূপান্তরিত করা হয়েছে। যাই হোক, তো এই যে কবিতাটা আমরা দেখবো এই গানের মধ্য দিয়ে, এটা অসাধারণ একটা ব্যালাড, এবং ভাষাটা এত সহজ কিন্তু এত হৃদয়গ্রাহী, এবং কাহিনীটা এত টান টান উত্তেজনাপূর্ণ, আমাদের পুরো অ্যাটেনশনটাকে গ্রিপ করে রাখবে। তো যদি সম্ভব হয় গানটা শুনে নিয়ে, যারা শোনোনি বা যারা শোনেনি শুনে নেবেন প্লিজ। তো সেইখানে আমরা দেখছি তাহলে ব্যালাডের মধ্যে বা কবিতার মধ্যে আরও স্পেসিফিক্যালি বললে গল্প থাকতেই পারে। তাহলে ফেবল এই যে টাইটেলটা, এটা আমাদেরকে এমন একটা ধারণা দিচ্ছে ইনিশিয়ালি যে এই কবিতাটার মধ্যে কিছু একটা কাহিনী রয়েছে এবং সেই কাহিনীটা ফেবল ধর্মী। এইটুকু আইডিয়া নিয়ে কিন্তু আমরা যাচ্ছি টেক্সটের দিকে। সো লেটস মুভ অন টু দ্য ডিসকাশন অফ দ্য টেক্সট। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ার্ল। পাহাড়টার এবং কাঠবিড়ালিটার ঝগড়া লেগে গেল। একদিন ঝগড়া হচ্ছিল। তো পাহাড়টা, ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, তাহলে কোন পাহাড়টা, তার কথা কি আগে বলা হয়েছে? আমরা ডেফিনিট আর্টিকেল কখন ইউজ হতে দেখি? when the context has been definitely introduced earlier, and from that context when some characters are being mentioned earlier, we can use in those cases definite article. But here there is no such case, no preceding context. So why has the poet used the definite article the instead of indefinite article? কেন? অ্যাকচুয়ালি এই নয় যে কবি এটা অনিচ্ছাকৃতভাবে করেছেন। as far as I feel, he has tried to bring about some kind of universal appeal to the poem. কবিতাটাকে তিনি করতে চেয়েছেন একটা ইউনিভার্সাল ফ্রেমওয়ার্ক, ফলোয়েবল ফ্রেমওয়ার্ক। সেক্ষেত্রে যদি আ মাউন্টেন অ্যান্ড আ স্কুইরেলটা বলা হতো, তাহলে হয়তো কোথাও না কোথাও গিয়ে এই যে ইউনিভার্সাল অ্যাপিল বলছি বা জেনারেলাইজেশনের কথাটা বলছি, কোথাও না কোথাও হয়তো একটু শর্ট পড়তো। তো এটা হচ্ছে সেই পাহাড়টার, সেই স্কুইরেলটার কাহিনী।
ওকে, তো এই পাহাড়টা বা এই স্কুইরেলটা ধরে নেওয়া যেতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা পেতে পারি সামহাউ। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল। প্রশ্ন জাগতে পারে যে এটা আবার কথা বলছে কী করে? এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি, এটা ফেবল, তাই এখানে কথা বলতেই পারে তারা। ওকে, তাদের ঝগড়া হচ্ছিল, কোনো একটা প্রসঙ্গ নিয়ে ঝগড়া লেগে গেছে। তো পাহাড় বিশাল একটা অস্তিত্ব, স্কুইরেল এইটুকু একটা, দুজনের মধ্যে তাও ঝগড়া হতে পারে। আমরা কি দেখি না আমাদের জগতে যে খুব রোগা লোক বিশাল শক্তিশালী লোকের সঙ্গে তেড়ে ঝগড়া করছে, হামেশাই আমরা দেখি। ওকে, অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিক। ফর্মার মানে আগের ব্যক্তি, অর্থাৎ প্রথম ব্যক্তি কে? মাউন্টেন। অ্যান্ড দ্য ল্যাটার, ল্যাটার মানে দ্বিতীয় ব্যক্তি। এখানে একটা ব্যাপার পরিষ্কার করে রাখি, এলএটি আর ল্যাটার নয়, ওটা লেটার। লেটার লেটেস্ট, অনেকে এটা ভুল উচ্চারণ করেন। এলইটিটি ইয়ার লেটার চিঠি বা অক্ষর, এলএটি ইয়ার এটা ল্যাটার নয়, এটা হচ্ছে লেটার। লেটার লেটেস্ট। ওকে, আর এলএটিটি ইয়ার দ্যাট ইজ ল্যাটার, মানে দ্বিতীয় ব্যক্তি বা বস্তু, সেকেন্ড ওয়ান, ফর্মার ওয়ান অ্যান্ড দ্য ল্যাটার ওয়ান। তো এখানে দেখতে পাচ্ছি কি, দ্য ফর্মার মিনস দ্য মাউন্টেন, কল দ্য ল্যাটার লিটল প্রিক। প্রিক মানে হচ্ছে অসার দম্ভকারী ব্যক্তি বলা যেতে পারে। ওকে, এ পার্সন হু ইউজুয়ালি শোজ সাম কাইন্ড অফ প্রিটেন্স of being too much important or too much morally correct, or just puts on some kind of air of being so much wise, something like that. অর্থাৎ খুব বেশি আমি জানি, জ্ঞানী, বা আমি খুব ন্যায় নিয়মনিষ্ঠ মানুষ, ন্যায় নীতিনিষ্ঠ মানুষ, এই ধরনের একটা অ্যাটিটিউড যাদের মধ্যে থাকে তাদেরকে প্রিক বলা হয়। তো লিটল প্রিক বলে পুচকে হামবোড়া পাহাড় কাঠবিড়ালিকে বলে দিয়েছে। আর এইটা শুনে একে চুপ করে গেল? না না না, চুপ করার কোনো প্রশ্নই নেই, তেড়ে সে আবার প্রতিযুক্তি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা প্রায়শই ঝগড়াটাকে মারপিটে নিয়ে চলে যাই আনফর্চুনেটলি। তো আমরা যেন এরকম একটা থিওরিতে বিশ্বাস করি যে হাত থাকতে মুখ কেন, কিন্তু না, ঝগড়াই বলি আর তর্কই বলি, ওটা মুখে মুখে হওয়া উচিত। তো এই কথার প্রত্যুত্তরে কাঠবিড়ালি কিন্তু being quite wise or just like a wise person, he has used no derivative word, but following step by step argument, he is just defending the words of the mountain. What does the squirrel say? Ban replied. Ban এই শব্দটা আর্কাইক, মানে পুরনো দিনে ব্যবহৃত হতো। তো কলোকুয়াল বা একটা স্থানীয় লেভেলের ব্যাপ্তিটা ছিল বা ব্যবহারটা ছিল, তখন বোঝাতো বান দিস পার্টিকুলার ওয়ার্ড ইন সাম আর্কাইক ইউসেজ মেন্ট usually animals like rabbit and squirrel. তো এই শব্দটা এখন আর ব্যবহৃত হয় না, অবসোলেট হয়ে গেছে। তো বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কোনো সন্দেহ নেই তুমি খুব খুব বড় সড়ো চেহারা, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইনটু টুগেদার। কিন্তু এই তো নয় যে সারা পৃথিবী শুধু বড়দের নিয়েই গঠিত। অ্যাকচুয়ালি আমরা যদি একটা বছরকে ভাবি, তাহলে সেই বছরের যে স্কিম বা টোটাল এক্সপ্যানশন, তার মধ্যে লম্বা গ্রীষ্ম যেরকম রয়েছে, ছোট শরৎ বা হেমন্তও রয়েছে। লম্বা শীত যেমন রয়েছে, তেমনিভাবে দেখতে পাচ্ছি গ্রীষ্ম রয়েছে, পাশাপাশি হেমন্ত বসন্তের যে ছোট্ট একটা ফেজ, এগুলো রয়েছে। তাহলে একটা বছর ভাবতে গেলে তো শুধু গ্রীষ্মকে নিয়ে ভাবা যাবে না, শুধু বর্ষাকে নিয়ে ভাবা যাবে না, সবাইকে নিয়েই ভাবতে হবে একটা বছর বা একটা তার যে টোটালিটি, যে কোনো জিনিসের টোটালিটিতে এই সবগুলো এলিমেন্টসকে নিয়ে ভাবতে হবে। আমাদের যদি দেহের একটা টোটালিটি ভাবি, যে আমরা হাতগুলো বিশাল বিশাল লম্বা, ঠিক আছে, চোখটা একদম ছোট্ট, তাহলে এটা মানে লেস ইম্পর্টেন্ট। কি পাটা এত লম্বা, কানটা খুব ছোট, সো ইট ইজ লেস ইম্পর্টেন্ট, না থাকলেও চলবে। ইটস নট দ্যাট কাইন্ড অফ ম্যাটার। এমনকি কানের ভিতরে যে ছোট্ট হাড়টা রয়েছে, সবচেয়ে ছোটো হাড় তো কানে থাকে, তাকে যদি আমরা ভাবি যে পায়ের যে সবচেয়ে লম্বা হাড়, উরুর হাড়, তার তুলনায় এটা না থাকলেই চলে। ওইটি না থাকলে কী অবস্থা হবে, সে যার হবে সে জানে। আমরা বিছানা ছেড়ে উঠতেই পারবো না, এত মাথা ঘোরাবে। কারণ এই কানের হাড়টি আমাদের ব্যালেন্স রাখতে বড় একটা ভূমিকা পালন করে। ওকে, সামহাউ। তো বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। টেকেন ইন টুগেদার মিনস, টেক ইন টুগেদার মানে হচ্ছে টু বি কনসিডার অর টু বি ইভ্যালুড। ওকে, আর ইভ্যালুয়েটেড বা ভ্যালুড যাই বলি না কেন, আমাদেরকে বিবেচনা করতে হবে সব কিছুকে। কোনো জিনিসের টোটালিটি সম্পর্কে যদি একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, তাহলে আমাদের সার্বিকভাবে ভাবতে হবে, সব কিছু নিয়ে ভাবতে হবে। টু মেক আপ ইয়ার অর আ স্ফিয়ার, স্ফিয়ার মানে পরিমণ্ডল। যে এই যে রুমটার মধ্যে আমি পড়াচ্ছি, এর একটা পরিমণ্ডল আছে, একটা দেশ, একটা রাজ্য, একটা পৃথিবী,
গ্রহ বা মহাবিশ্ব সব কিছু একটা পরিমণ্ডল রয়েছে। তো সেই পরিমণ্ডল সম্পর্কে যদি আমরা একটা ইন টোটালিটি ভাবতে যাই, তার মধ্যে কিন্তু সবগুলোকে নিয়েই ভাবতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং এটা আমার মনেও হয় না কোনোভাবে যে আমার এই যে জায়গাটা এটা দখল করে থাকাটা, মানে এই জায়গায় বিলং করাটা কোনো রকম ডিসগ্রেসফুল ম্যাটার। আমি ছোট হয়েই গর্বিত। আই এম প্রাউড টু বি লিটল লাইক মাই সেলফ বিকজ আই অ্যাম হোয়াট আই এম। অ্যাকচুয়ালি কেউ তো কারোর মতো হতে পারবে না। দেখা গেল মিস্টার এ খুব বিখ্যাত পার্সন, খুব সেলিব্রিটি টাইপ মানুষ, মিস্টার বি তার সঙ্গে পরিচিতি রয়েছে, একটা সক্ষতার ব্যাপার রয়েছে, কিন্তু মিস্টার বি যদি চেষ্টা করেন যে মিস্টার এর মতো হব, ভুল করবেন উনি। কারণ মিস্টার বি তো মিস্টার বি, তাই না? এ এর মতো, বি বির মতো, কেউ কারোর মতো হয় না, হওয়া চেষ্টা করা উচিত নয়। ওকে, প্রত্যেকে যে যার নিজের মতো। আমরা প্রায়শই ছাত্রছাত্রীদের বা ছেলেমেয়েদের বলি তোরা মামার মতো হো, তোরা অমুকের মতো হো, তমুকের মতো হো। ভুল বলি। তাদেরকে বলা উচিত তোরা তোদের মতো হো, বি দ্য বেস্ট ইন ইউর স্পিয়ার অ্যাজ ইউ ক্যান। যতটা পারিস সেরাটা হওয়ার চেষ্টা কর। তা সেরা হতেই হওয়ার কোনো কথা নেই। ট্রাই টু ডু ইউর বেস্ট। তোমার পক্ষে যেটা সবচেয়ে ভালো লেভেল সেটা তুমি পৌঁছানোর চেষ্টা করো, ব্যাস। কারোর মতো হতে হবে এরকম কোনো ব্যাপারই নেই। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে সাপোজ কাঠবিড়ালি, পিঁপড়ে তো খুব ছোটো প্রাণী, তাই না? ঘাস খুব নরম। ফর এ কাইন্ড ইনফরমেশান, পৃথিবীতে পিঁপড়েরাই আজ পর্যন্ত টিকে রয়েছে সেই সমস্ত রেয়ার প্রজাতিগুলোর মধ্যে একটা প্রজাতি, যারা পৃথিবীর প্রাণীগুলোর সৃষ্টি প্রায় শুরুর পর্ব থেকে আজ পর্যন্ত মেজর কোনো চেঞ্জ ছাড়া, মানে বড়সড় কোনো পরিবর্তন ছাড়া তারা টিকে রয়েছে। এই ছোট্ট প্রাণীটা, যেখানে বড় বড় মনস্টাররা হারিয়ে গেছে, ডাইনোসর হারিয়ে গেছে, মামদ হারিয়ে গেছে, টিকতে পারেনি, কিন্তু পিঁপড়ে টিকে রয়েছে। আসলে ব্যাপারটা অনেকটা সেরকম। তো যাই হোক না কেন, দেখতে পাচ্ছি কি ছোট মানেই তুচ্ছ, ব্যাপারটা তা কিন্তু নয়। ওকে, এবং আমাদের স্কুইরেল গর্বের সঙ্গে বলছে আই অ্যাম প্রাউড। যদি ডিরেক্টলি প্রাউড বলেনি, ঘুরিয়ে বলেছে এটা আমার পক্ষে কোনো রকম অপমানজনক বিষয় বলেই মনে হচ্ছে না যে আমি এত ছোট। ওকে, ইয়া টু অকুপাই মাই প্লেস। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, তুমি যতটা মানে বিশাল দেহি, আমি যদি ততটা নাও হতে পারি, ঠিক সিমিলারলি ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি চাইলে তোমার মতো বড় হতে পারবো না, এটা যেরকম ঠিক, তুমি চাইলেও আমার মতো ছোট হতে পারবে না, এটাও সমপরিমাণ কথাটা ঠিক। ইকুয়ালিটি ইজ ট্রু, ইজন্ট ইট? তাহলে কি বোঝাচ্ছে? প্রত্যেকে যে যার জায়গায় স্বতন্ত্র এবং সঠিকভাবে স্বতন্ত্র। ইচ ওয়ান ইন হিজ অর হার প্লেস ইজ কোয়াইট পারফেক্ট। ওকে, অ্যান্ড ট্রুলি পারফেক্ট, ডিস্টিংগুইশড। প্রত্যেকের একটা স্বাতন্ত্র্য রয়েছে। ওকে, ছাগল তো ছাগলের মতো হবে। আমি ভাবি ছাগল কেন হাতির মতো হলো না, অথবা হাতি কেন বেড়ালের মতো হলো না, কই মাছ কেন তিমি মাছের মতো হলো না, চুনো মাছ কেন বোয়াল মাছের মতো হলো না, এটা তো ঠিক নয়। প্রত্যেকে যে যার জায়গায় স্বতন্ত্র এবং প্রত্যেকেরই নিজস্ব কাজ রয়েছে, পৃথিবীর বুকে নিজস্ব ভূমিকা রয়েছে। ওকে, সো ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রি। তুমি বড় ঠিকই কিন্তু স্থবির, আমি ছোট কিন্তু খুব প্রাণবন্ত, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি। স্প্রি মানে হচ্ছে খুব চটপটে, প্রাণচঞ্চল। তুমি তো আমার মতো হতে পারবে না। ওকে, আই উইল নট ডিনাই, এটা আমি অস্বীকার করতে পারি না বা করবোও না। কী করবো না? ইউ মেক আ ভেরি ফ্রেটি স্কুইরেল ট্র্যাক। ইউ মেক আ ভেরি ফ্রেটি স্কুইরেল ট্র্যাক, যে তুমি দারুণ একটা পথ বানাও। কাদের জন্য? স্কুইরেলদের জন্য। মানে ব্যাপারটা কেমন না, usually we find that on the surface of the mountains there grow the trees and some of them carry good fruits which are the sources of food for so many animals. অনেক প্রাণীর খাদ্যের উৎস। তো সিমিলারলি দ্য squirrels also may find some source of food from those trees, and while collecting those foods or fruits or whatever the sources or materials for food may be, they must move on the surface of the mountains back. তো পাহাড়ের পিঠে দিয়েই তো তাদের যেতে হবে, তাই নয় কি? তো সেইটা বলছে যে হ্যাঁ, এটা ঠিক, আমাদের চলার জন্য তুমি কিন্তু দারুণ একটা পথ প্রোভাইড করো। ইট ইজ ট্রু, 100% ট্রু। ওকে, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, বাট ট্যালেন্টস ডিফার। কিন্তু এটা তো সত্যি, ট্যালেন্ট সব মানুষের একই রকম নয়। যিনি ছবি আঁকেন তার ট্যালেন্ট তো আর সঙ্গীতজ্ঞের মতো হবে না, বা সঙ্গীতজ্ঞের যা ট্যালেন্ট ডেফিনেটলি তার ট্যালেন্ট ডাক্তারের মতো হবে না, ডাক্তারের যা ট্যালেন্ট ডাক্তার ট্যালেন্ট উকিলের মতো হবে না। এটা খুব স্বাভাবিক, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ট্যালেন্টস থাকে। অ্যান্ড ওয়ান থিং,
that I believe, and you should also believe, that I'm going to tell you that there is no such person in the world except those mentally challenged persons, very badly challenged or physically challenged person, তাদেরকে আমি বাদ দিলে, অর্থাৎ যারা খুব জড়বুদ্ধি সম্পন্ন, তাদেরকে যদি আমরা বাদ দিয়ে ভাবি, তাহলে পৃথিবীতে যত মানুষ এসছে বা রয়েছেন পৃথিবীতে, প্রত্যেকেরই কোনো না কোনো জায়গায় দক্ষতা রয়েছে, ট্যালেন্ট রয়েছে। শুধু সেটুকু বুঝে নিতে হয়। নিজের সম্পর্কে জ্ঞানটাই তো সেরা নলেজ, তাই না? উইজডম, বেস্ট উইজডম কোনটা? টু নো দাই সেলফ। তো এই জায়গাটায় আমরা যদি পরিষ্কার জেনে নিই যে আমার ট্যালেন্টটা কী, তাহলে বুঝে যাবো যে প্রত্যেকের ট্যালেন্ট আলাদা আলাদা। ডেফিনেটলি লতা মঙ্গেশকর তো আর সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটের দক্ষতা নিয়ে জন্মাননি। ফলে আমি যদি ভাবি লতা মঙ্গেশকর কেন সচিন তেন্ডুলকর হলেন না, এটা অ্যাবসার্ড ব্যাপার। বা সচিন তেন্ডুলকর কেন এআর রহমানের মতো মিউজিক কম্পোজ করতে পারেন না, আরও একটা উদ্ভুটে ভাবনা, তাই না? তাহলে প্রত্যেকে যে যার জায়গায় সঠিক। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। আমরা যদি একটু তলিয়ে ভেবে দেখি, if we go a little deeper in the process of our thinking, we would certainly find out that whatever is there in the scheme of nature, whatever is there in the scheme of the world, be God for the believers in God, and be it nature for the non-believers in God, the creator may be, অর্থাৎ ঈশ্বরই হন যারা ঈশ্বর বিশ্বাস করেন তাদের কাছে, অথবা যারা ঈশ্বর বিশ্বাস করেন না তাদের কাছে প্রকৃতি, যিনি সৃষ্টি করুন না কেন, প্রত্যেকটা সৃষ্টি ছোট থেকে বড় পর্যন্ত এই মহাবিশ্বের বুকে, এই পৃথিবীর বুকে একদম ওয়াইজলি ওটা স্কিমড এবং প্লেসড। খুব দারুণভাবে ওকে প্ল্যানিং করা হয়েছে এবং প্লেস করা হয়েছে। ওকে, সেক্ষেত্রে কেউ এখানে মিসফিট না। দ্যাট ইজ অল ইজ ওয়েল, সবাই খুব ভালোভাবে এবং খুব বিবেচনাপ্রসূতভাবে প্লেসড। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি না পারি ফরেস্টকে ক্যারি করতে আমার পিঠে করে, সিমিলারলি নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। আমি খুব ছোট, আমার পক্ষে সম্ভব নয় তোমার মতো বিশাল জঙ্গলকে পিঠে ক্যারি করে নিয়ে যাওয়া। ইকুয়ালি ট্রু ইট ইজ দ্যাট ইউ ক্যানট ক্র্যাক আ নাট। আমি যখন বাদাম কুটকুট করে বা বিভিন্ন ফলের বীজ থেকে কুটকুট করে শ্বাসটা বের করে নিই, তুমি কিন্তু সেটা পারবে না। এটা 100% কারেক্ট। তো সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে, প্রত্যেকে যে যার জায়গায় স্বতন্ত্র, যে যার কাজে স্বতন্ত্র, যে যার ট্যালেন্টে স্বতন্ত্র, যে যার কোয়ালিটিতে স্বতন্ত্র। তো সেক্ষেত্রে কারুর ফিজিক নিয়ে, কারুর ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে, তার কোয়ালিটিকে নিয়ে আমি বিলকিল করতে পারি না। অ্যান্ড দ্যাট ইজ দ্য লেসন দ্যাট দিস পার্টিকুলার পোয়েম প্রেজেন্সেস। তো লেসনটা কী পেলাম আমরা? লেসনটা পেলাম এখান থেকে যেটা, সেটা হচ্ছে এই যে প্রত্যেকে যে যার জায়গায় স্বতন্ত্র, প্রত্যেকে যে যার জায়গায় ওয়াইজলি স্কিমড, তাই কেউ কারোর থেকে বড় নয়, কেউ কারোরকে বিডলিটল করার কোনো জায়গাতে নেই। আমার এই কোয়ালিটি আছে, ওই কোয়ালিটিটা যার নেই তাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করবো, এটা ডেফিনেটলি ঠিক না। কারণ ওর যা কোয়ালিটি রয়েছে সেটা আবার আমার মধ্যে নেই, তাহলে সে তো একই রকমভাবে আমাকেও তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, তাই না? তো এক্স্যাক্টলি এটা একটা ব্যাপার। এই লেসনটাই কিন্তু আমাদের যদি মনের মধ্যে ঠিকঠাক ঢুকিয়ে নিতে পারি আমরা, তাহলে কিন্তু প্রতিদিনের জীবনে প্রত্যেক জীবিকার মানুষের প্রতি আমরা শ্রদ্ধাশীল হতে পারবো। প্রত্যেক মানুষের প্রতি এই কনফিডেন্সটা নিয়ে আমরা পৃথিবীতে চলতে পারবো যে হ্যাঁ, প্রত্যেকেই গুণী মানুষ, তার তার জায়গায়, যে যার নিজের মতো করে গুণী, যে যার নিজের মতো করে দক্ষতা সম্পন্ন মানুষ। ফলে তাকে তুচ্ছ করার কোনো কারণ নেই যখন দেখবো যে সে আমার মতো নয়। আমরা তো তাই করি, আমার মতো যারা তাদেরকে আমরা খুব পছন্দ করি, ইউজুয়ালি বেশিরভাগ মানুষ তাই করি। আমার মতো নয় যারা, তাদেরকে হয় খুব খারাপ ভেবে নিই, তাদেরকে হয় বিলিটল করি, নাহলে তাদেরকে দেখে দিই যে এরা বজ্জাত। ওকে, তো এটা কোনোটাই ঠিক নয়। আচ্ছা, এই যে লেসনটা পেলাম তার সাপেক্ষে একটু ভেবে দেখা যাক এটা ফেবল কিনা। তথাকথিতভাবে ভেবে দেখতে গেলে এই কবিতার মধ্যে সেই অর্থে কোনো ঘটনা প্রবাহ নেই, শুধু বলে দেওয়া হয়েছে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আর ঝগড়ার ক্ষেত্রে এই কথাটা এই বলেছিল, তার প্রত্যুত্তরে এই বলেছে। তাহলে সেই অর্থে কোনো ঘটনা প্রবাহ বা মুভমেন্ট অফ অ্যাকশন নেই। তাহলে কি এটাকে আমরা ফেবল বলবো? অ্যাকচুয়ালি এই কবিতার নাম ফেবল দেওয়া হয়েছে এই কারণে, দুটো বা তিনটে জিনিসের জন্য। দুটো জিনিস যদি ধরি তাহলে কি, প্রথমত ক্যারেক্টার, যে দুজনকে আমরা মিট করছি সেই দুজন ক্যারেক্টার হচ্ছে নন হিউম্যান ক্যারেক্টার, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি এর মধ্যে একটা মরাল লেসনিং রয়েছে, ডেফিনেটলি ইট ইজ ইন্টেন্ডেড ফর উই দ্য হিউম্যান বিংস। এবং থার্ড একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখি কি না, ফেবলের একটা হিউম্যান আসপেক্ট থাকে তো, ইনহেরেন্ট বা সাজেস্টিভ হিউম্যান আসপেক্ট,
অর্থাৎ চরিত্রগুলোর মধ্য দিয়ে আসলে মানুষকে রিপ্রেজেন্ট করা হয়। এই যে পাহাড় বা এই যে কাঠবিড়ালি, এরা আসলে আমাদের মধ্যে থাকা বিভিন্ন মানুষের প্রতিনিধি। তো সেদিক থেকে দেখতে গেলে এই কবিতার যে থার্ড লেয়ার বা থার্ড লেভেল, সেটাও কিন্তু ফেবলের মতোই। আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি এই কবিতাটা প্রপার ফেবল হিসাবে গণ্য হওয়া থেকে সরে গেল, সেটা হচ্ছে এই যে এখানে সে অর্থে কোনো কাহিনী নেই, যত ছোটোই হোক না কেন কোনো কাহিনী নেই, সেটা একটা ব্যাপার। এবং সবচেয়ে আরেকটা মাইনাস পয়েন্ট যদি কেউ তুলে ধরেন, সেটাও হতে পারে যে এটা প্রোজে লেখা নয়, সেটা তো আমি প্রথমেই বলে নিয়েছি। তো যাই হোক, আমাদের এই কবিতার অ্যানালিসিসটা আমি আজকে এই পর্যন্তই রাখছি, এবং একটা রিকোয়েস্ট রয়েছে তোমাদের উদ্দেশ্যে যে লেসনটা এখানে দেওয়া রয়েছে, প্লিজ ট্রাই টু গ্র্যাব ইট ফুললি অ্যান্ড অ্যাসিমিলেট ইট অ্যাজ ওয়েল অ্যাজ ইউ মাস্ট ফলো ইট। জীবনে এই অ্যাটিটিউডটা কিন্তু খুব জরুরি, এই মানসিকতাটা জরুরি যে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সঠিক প্রপারলি প্লেসড, ফলে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো জায়গা নেই, কারণ প্রত্যেকেরই ট্যালেন্ট রয়েছে, ট্যালেন্টের ডিফারেন্ট। ওকে, তো এই আশাটুকু নিয়ে আমি ক্লাসটা আজকে শেষ করব। ডেফিনেটলি দেয়ার আর দ্য এক্সারসাইজেস হুইচ উই উড ডু ইন দ্য সাকসিডিং ক্লাসেস। সো স্টে কানেক্টেড, stay well, and thank you.